আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা করতে যাচ্ছি ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজের জীববিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন নির্বাচনী পরীক্ষা 2018 এর সমাধান। তাহলে শুরু করা যাক। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বাস্তুবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? বাস্তুবিদ্যা দুটো গ্রিক শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে ওইকস এবং আরেকটা হচ্ছে লোকস। এই দুটো গ্রিক শব্দের মধ্যে ওইকস অর্থ হচ্ছে বাড়ি, ওইকস অর্থ বাড়ি এবং লোগোস অর্থ হচ্ছে জ্ঞান অথবা বিদ্যা। তো বাড়ি বলতে আমরা বুঝাচ্ছি আমাদের চারপাশে যে পরিবেশটা আছে, এই পরিবেশটাকে নিয়ে বোঝানো হচ্ছে বাড়ি। যে জায়গাটাতে আমরা আছি, আমাদের চারপাশে যা কিছু আছে তা নিয়ে আমাদের পরিবেশ, এটা আমরা ক্লাস 4 পড়ে এসেছি। ওই পরিবেশটা দিয়ে আমাদের ওইকস বোঝাচ্ছে, ওই পরিবেশটা বলেই ওইকস বোঝানো হচ্ছে। এবং লোকস দিয়ে বোঝানো হচ্ছে জ্ঞান অথবা বিদ্যা। এই পরিবেশের সাথে জীবের যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, যে আন্তঃসম্পর্কটা আছে, এই আন্তঃসম্পর্কটা নিয়ে যে আলোচনা, সেই আলোচনাটাই হচ্ছে বাস্তুবিদ্যা। এই আমাদের চারপাশে যে পরিবেশ, এই পরিবেশের সাথে আমাদের যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক, আন্তঃসম্পর্ক, এই সম্পর্কটা নিয়ে আলোচনা হচ্ছে বাস্তুবিদ্যা বা ইকোলজি। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? বাস্তুবিদ্যার আলোচ্য বিষয় কোনটি? উত্তর হবে জীবের সাথে, পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক। পেনিসিলিয়াম কোন রাজ্যের অন্তর্গত? এর পরের প্রশ্ন, পেনিসিলিয়াম হচ্ছে কোন রাজ্যের অন্তর্গত? তো আমাদের অপশনগুলো দেখি। মনে রাখ, প্রোটিস্টা, ফানজাই, প্লান্টি। এখন পেনিসিলিয়াম হচ্ছে এক প্রকারের ছত্রাক। ছত্রাক বলতে আমরা যতগুলো বুঝি সবগুলাই দেখতে পাবো আমরা। বেশিরভাগই কোথায়? ফানজাই রাজ্যে থাকে। ফানজাই রাজ্যে ছত্রাক থাকে। ছত্রাক বলে আমরা বুঝবো ফানজাই, ফানজাই, ফানজাই। ওকে, উপরের চিত্রটি কোন রাজ্যে? এখন উপরে কোন চিত্র দিয়েছে সেটা দেখো। প্রশ্ন দেখলে কেউ বুঝতে পারবে না, তাই আমি একটা ছবি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের পুরাতন বইয়ের ছবি, আগে যে বই ছিল সেই বই থেকে। তো এই পুরাতন বইয়ের মধ্যে এই ছবিটা হচ্ছে বলেই দিয়েছে এখানে স্পাইরোগাইরা উদ্ভিদের একাংশ, স্পাইরোগাইরা উদ্ভিদের ছবি। তখন স্পাইরোগাইরা উদ্ভিদ নিয়ে আমরা আগে মির্জাপুর ক্যাডেট কলেজের সমাধান করার সময় দেখেছিলাম। তবে ওই জায়গাতে একটা ভুল ছিল। ওই জায়গায় আমরা দেখেছিলাম যে কনজুগেশন হয় কোন উদ্ভিদে বা কোন জীবে, কোন জীবে কনজুগেশন হয় এটা বলা ছিল। তো আমরা বলেছিলাম, আমরা জানতাম স্পাইরোগাইরাতে কনজুগেশন হবে, স্পাইরোগাইরাতে কনজুগেশন হবে, কারণ অন্য তিনটা অপশনে কনজুগেশন হওয়ার সম্ভাবনা নেই। কিন্তু কনজুগেশনটা আমাদের এসএসসি লেভেলে যে বই আছে সেখানে বলা আছে যে প্রোটিস্টা লেভেলে যে প্রাণীগুলো, প্রোটিস্টা রাজ্যের যে প্রাণীগুলো, সেই প্রাণীগুলোতে কনজুগেশন হয়ে থাকে। কিন্তু ওই হিসাব করে আমি বলেছিলাম যে স্পাইরোগাইরাতে কনজুগেশন হয় দেখে স্পাইরোগাইরা প্রোটিস্টা রাজ্যে, সেটা ভুল। স্পাইরোগাইরা প্রোটিস্টা রাজ্যে নয়, স্পাইরোগাইরা প্ল্যান্টি হবে, প্ল্যান্টি। স্পাইরোগাইরা প্ল্যান্টির কারণ কি? কারণ স্পাইরোগাইরাতে স্পাইরাল হয়ে এভাবে 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 স্পাইরাল হয়ে, অর্থাৎ কি সর্পিলাকার হয়ে, সর্পিলাকার হয়ে কে থাকে? সর্পিলাকার হয়ে এখানে ক্লোরোপ্লাস্ট থাকে। এই ক্লোরোপ্লাস্টে যে ক্লোরোফিল, সেই ক্লোরোফিলটা কি করতে পারে? সহজীব হিসেবে, সহজী মানে নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারছে। এই ক্লোরোফিলটার জন্য কি হয়? স্পাইরোগাইরা সহজী। আর সহজী বলতে আমরা এখানে প্ল্যান্টি বোঝাচ্ছি। সহজী দেখেই স্পাইরোগাইরা এখানে প্ল্যান্টি হবে। তাইলে স্পাইরোগাইরা প্ল্যান্টি, তাহলে কোন রাজ্যে? উপরের চিত্রটি প্ল্যান্টি রাজ্যে। তো এখন যেহেতু স্পাইরোগাইরাতে কনজুগেশন হয়, আমাদের পরের প্রশ্নটা নিয়ে আলোচনা করি। পরের প্রশ্নে বলেছে উপরের চিত্র অর্থাৎ স্পাইরোগাইরার ভ্রূণ বিকশিত থাকে আর্কিগোনিয়েট একটি সপুষ্পক উদ্ভিদ। তো এখন এর মধ্যে আমরা দেখি যে স্পাইরোগাইরা থেকে আসলে ভ্রূণ বিকশিত হয় কিনা। স্পাইরোগাইরাতে যেহেতু কনজুগেশন হয়, কনজুগেশনে কি হয়? দুটো বিপরীতধর্মী গ্যামেট, ঠিক আছে? অর্থাৎ জৈবনিকভাবে ভিন্ন হবে, জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, ঠিক আছে? জৈবনিকভাবে ভিন্ন কিন্তু গঠনগতভাবে এক, এরকম দুইটা গ্যামেটের মধ্যে যখন যৌন প্রজনন হবে, সেই যৌন প্রজনন হলে দেখা যাবে যে প্রক্রিয়াতে হচ্ছে, সেই প্রক্রিয়াটা হচ্ছে কনজুগেশন। আর এই প্রক্রিয়াতে কোনো ভ্রূণ তৈরি হয় না, তাই আমাদের প্রথম অপশনটা ভুল। আর বলেছে আর্কিগোনিয়েট, আর্কিগোনিয়েট হচ্ছে আর্কিগোনিয়াম মানে যে স্ত্রী জননাঙ্গ, এই স্ত্রী জননাঙ্গ নিয়ে যে উদ্ভিদটা থাকে সেই উদ্ভিদগুলোকে আর্কিগোনিয়েট বলা হয়। কিন্তু স্পাইরোগাইরা এরকম না, তাই স্পাইরোগাইরা কি আর্কিগোনিয়েট হবে না। তাই আমাদের দুটাই ভুল। এরপর একটি সপুষ্পক উদ্ভিদ কি? স্পাইরোগাইরা এক ধরনের শৈবাল, কোনো সপুষ্পক উদ্ভিদ নয়। তাই আমাদের তিনটা অপশনই ভুল। তার মানে আমাদের 4 নাম্বার প্রশ্নটাই ভুল, 4 নাম্বার প্রশ্নটা ঠিক নেই। কোনটি উপরের চিত্রের অনুরূপ? উপরের চিত্রের অনুরূপ কোনটি? আমাদের অপশনে দিয়েছে মস, ব্যাকটেরিয়া, মাশরুম। এই তিনটা না, আরেকটা হচ্ছে ডায়াটম। ডায়াটমের ক্ষেত্রে কি মিল আছে? ডায়াটম একটা এককোষী শৈবাল, স্পাইরোগাইরাও একটা শৈবাল। ডায়াটমও শৈবাল, স্পাইরোগাইরাও শৈবাল। আবার ডায়াটমের মধ্যেও ক্লোরোফিল থাকার কারণে সে কি করে? সহজেই নিজের খাবার নিজে রান্না করতে পারে। রান্না করে না তো বানায়, নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারে, নিজের খাবার নিজে প্রস্তুত করতে পারে। এবং এরা সহজী, এই দুটা মিল থাকার কারণে সহজী, এবং এরা কি ছত্রাক, ছত্রাক, এই দুটা মিল থাকার কারণে স্পাইরোগাইরার সাথে মিল আছে কার? ডায়াটমে, এটা আমরা বলতে পারবো ডায়াটম। তাহলে আমাদের প্রশ্নের উত্তর ডায়াটম। এরপর নিউক্লিয়াস অনুপস্থিত কোনটিতে? সিভ কোষ, নিউরন, গ্রন্থিকোষ, পরাগকোষ। আমাদের দুটা নাম মনে রাখতে হবে, একটা সিভ কোষ, একটা লোহিত রক্তকণিকা। এই দুটার মধ্যে কি থাকে না? এই দুটার মধ্যে নিউক্লিয়াস থাকে না। নিউক্লিয়াস থাকে না কার মধ্যে?
নিউক্লিয়াস থাকে না কার মধ্যে? একটা হচ্ছে আরবিসি, রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, এবং আরেকটা হচ্ছে সিভ কোষ, ফ্লোয়েমের একটা পার্ট, সিভ কোষ, এই ধরনের ফ্লোয়েম। তো এক ধরনের ফ্লোয়েম, তো এই ফ্লোয়েমটা হচ্ছে সিভ কোষ। এই সিভ কোষের মধ্যে যে কেন্দ্রিকা বা নিউক্লিয়াস থাকে না, এখন আমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে তাহলে সিভ কোষের কার্যাবলীকে কে পরিচালনা করে? ওর যদি নিউক্লিয়াস অর্থাৎ ওর যদি হেড না থাকে, হেডকোয়ার্টার না থাকলে সাব কোয়ার্টার গুলা কে চালায়? হেডকোয়ার্টার যদি না থাকে অর্থাৎ কোনো একটা পরিবারে যদি মূল সদস্যটা না থাকে, যে পরিবারের ভরণ পোষণের দায়িত্ব আছে যার কাছে, অর্থাৎ কার কাছে যদি টাকা না থাকে সে চলে কিভাবে? টাকা না থাকলে তো কারো চলার কথা না, ওর কাছে টাকা নেই সাপোজ, চলার কথা না, কিন্তু ওর একটা সঙ্গী আছে, বিশেষ সঙ্গী। তো এই সঙ্গী থাকার কারণে এই সঙ্গীটাকে সঙ্গী কোষ, এটা আমরা একটা ধারণা করি যে সঙ্গী কোষ থাকার জন্য এই সিভ কোষ এই কার্যাবলী পরিচালনা করা যায়। সঙ্গী কোষের নিউক্লিয়াসটা হয় বড় হয়, অপেক্ষাকৃত বড় হওয়ার কারণে সঙ্গী কোষের নিউক্লিয়াসের ধারণা করা হয় যে অনেক অল্প পরিমাণে হলেও সিভ কোষের কার্যক্রম নিয়ন্ত্রণ করে। বারবার বলছি, এটা ধারণা, একটা ধারণা, ঠিক আছে, ধারণা করা হয়, বইয়ে লিখে দেওয়া আছে এটা। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোন কোষটি ক্ষরণকারী টিস্যুর অংশ? ক্ষরণকারী টিস্যু দুই প্রকারের, একটা হচ্ছে তরুক্ষীর, আরেকটা হচ্ছে গ্রন্থি। এই দুই ধরনের ক্ষরণকারী টিস্যু আছে। তরুক্ষীর ক্ষরণকারী টিস্যু সেগুলো যেগুলো শর্করা, আমিষ, বর্জ্য পদার্থ, তারপর হচ্ছে আর কি আছে রাবার, অর্থাৎ আঠালো এক ধরনের পদার্থ, সে কি করে এই সবগুলোর সংমিশ্রণে এক প্রকারের আঠালো পদার্থ নিঃসরণ করে বা এক ধরনের আঠালো পদার্থ ক্ষরণ করে। এই আঠালো পদার্থটা ক্ষরণ করার একটা উদাহরণ আমরা দেখবো রাবার গাছে, ঠিক আছে। তো রাবার গাছে আমরা এই উদাহরণটা দেখে থাকি। আর গ্রন্থি টিস্যুগুলো কি করে? এই গ্রন্থি টিস্যুগুলো যে কাজ করে সেটা হচ্ছে গ্রন্থি থেকে এনজাইম এবং হরমোন ক্ষরণ করে, এনজাইম এবং হরমোন নিঃসরণ করে। আর গ্রন্থি টিস্যুরই অংশগুলো হচ্ছে, টিস্যুর অংশ কি কোষ, তার মানে গ্রন্থি টিস্যুর অংশ হবে গ্রন্থি কোষ, তার মানে গ্রন্থি টিস্যুর, অর্থাৎ আমরা ক্ষরণকারী টিস্যু বলতে পারি। গ্রন্থি টিস্যু কিন্তু নিজে একটা ক্ষরণকারী টিস্যু। এই ক্ষরণকারী টিস্যুর অংশ তাহলে কাকে বলতে পারবো? গ্রন্থি টিস্যুকে। গ্রন্থি টিস্যু তাহলে কি হবে? ক্ষরণকারী টিস্যুর একটা অংশ। গ্রন্থি কোষও ক্ষরণকারী টিস্যুর একটা অংশ। ক্ষরণকারী টিস্যু হচ্ছে গ্রন্থি টিস্যু, টিস্যুর অংশ কোষ, তাই ক্ষরণকারী টিস্যুর অংশ হচ্ছে গ্রন্থি কোষ। ওকে, গ্রন্থি টিস্যুর অংশ গ্রন্থি কোষ। পাতার বৃন্ত ও শিরায় কোনটি থাকে? পাতার বৃন্ত এবং শিরায় দৃঢ়তা প্রদানের উদ্দেশ্যে, দৃঢ়তা প্রদানের জন্য কি থাকে? দৃঢ়তা প্রদানের জন্য থাকে কোলেনকাইমা কোষ। কোলেনকাইমা কোষের কাজ দুইটা, একটা খাবার প্রস্তুত করা, আরেকটা দৃঢ়তা প্রদান করা। তেমনি কুমড়া এবং দণ্ডকলসের কাণ্ডেও দেখা যায়, কুমড়া এবং দণ্ডকলসের দণ্ডকলসে কোথায় থাকে? কাণ্ডে থাকে, কাণ্ডে কোলেনকাইমা থাকে। তো এদের কাণ্ডগুলো যেহেতু নরম হয়, বেশি দেখা যায় যে নরম হয়, এই নরম হওয়ার কারণে দৃঢ়তা প্রদান করার জন্য থাকে কোলেনকাইমা। যেমন নেইমার অনেক নরম মনের মানুষ, ওকে যদি তুমি একটা টোকা দাও দেখবা যে মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে চলে গিয়েছে। তেমনি কুমড়ার দণ্ডকলসের মধ্যে যদি দেখা যায় যে একটু নাড়া খেয়ে পড়ে গেল, ঠিক আছে, তো নাড়া খেয়ে মরে গেল, তো মরে যাওয়া যাবে না, তাই ওদের মধ্যে কে থাকে? কোলেনকাইমা থাকে। কোলেনকাইমা দুইটা কাজ করে, খাবার বানায় এবং দৃঢ়তা প্রদান করে। নেইমারকে যদি তুমি আরো দৃঢ় মনের মানুষ বানাতে চাও, তো নরম হলে হবে না, দৃঢ় হতে হবে। দৃঢ় হওয়ার জন্য কি করতে হবে? কোলেনকাইমা লাগাতে হবে। কোলেনকাইমা ধরে ধরে কোলেনকাইমা দিতে হবে একদম, ঠিক আছে। তো কোলেনকাইমা দেওয়া দরকার নেই আপাতত। পরের প্রশ্নে চলে যাই আমরা। কোনটি প্রাথমিক জনন কোষ? প্রাথমিক জনন কোষ, যে জায়গা থেকে জনন কার্যক্রমটা শুরু হচ্ছে, যে জায়গা থেকে আমাদের পড়াশোনা যেখান থেকে শুরু হচ্ছে, সেটা হচ্ছে প্রাথমিক যে শ্রেণী, প্রাথমিক পরীক্ষাটা যেটা আমরা দিয়েছিলাম, প্রাথমিক সমাপনী পরীক্ষা, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা যেটা ছিল ক্লাস 5-এ দিয়েছি, সেটা শুরু হয়েছিল কিন্তু 1 থেকে আমাদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। প্রাথমিক একদম বেস, যেটা পরাগায়ন তেমনি কোথা থেকে শুরু হয়? একদম প্রাথমিক বেসিক, যেখানে এখানে যে অপশনগুলো আছে সেগুলোর মধ্যে দেখি মূল থেকে কি শুরু হয়? মূল থেকে কিন্তু পরাগায়ন শুরু হয় না। তারপর দলমন্ডল, উপবৃতি, পরাগধানী, কোনো জায়গাতে কিন্তু পরাগায়নটা হচ্ছে না। কিন্তু পরাগধানী লাস্টে যেটা আমরা দেখছি, এই পরাগধানী থেকে কিন্তু পরাগরেণু, কোনো একটা পোকামাকড় হতে পারে, পাখি হতে পারে, কারো মাধ্যমে একটা পরাগরেণু এসে অন্য একটা উদ্ভিদে বা ওই উদ্ভিদের মধ্যেই পড়লো, ওই উদ্ভিদেরই ফুলে পড়লো, যেখানেই পড়ুক না কেন পরাগধানীতে যদি পড়ে, তারপর যদি পরাগায়নটা শুরু হয়, তাহলে আমরা কি বলতে পারি? পরাগরেণু উড়ে এসে, এখানে পরাগধানী আছে সাপোজ, পরাগরেণু উড়ে এসে পরাগধানীতে পড়লো, পরাগধানীতে পড়ার পরে দেখা যাবে যে পরাগ নল তৈরি হচ্ছে, নল তৈরি হওয়ার পরে দেখা যাচ্ছে নিষেক হচ্ছে, শস্যকোষ তৈরি হচ্ছে, এরকম নানা হিসাব আছে। তো এখন এই যে উড়ে এসে জুড়ে বসলো পরাগরেণু তা পরাগধানীতে, তারপরে কিন্তু আমাদের পরাগায়নটা শুরু হচ্ছে, অর্থাৎ কি শুরু হচ্ছে? প্রজননের কার্যক্রমটা শুরু হচ্ছে, পরাগায়ন যেটা। তো এই কার্যক্রমটা শুরু হওয়ার জন্য প্রথমে কি লিখেছিল আমাকে? প্রথম কোথা থেকে শুরু হয়েছিল? একদম প্রাথমিক লেভেলে। কোথা থেকে শুরু হয়েছে?
পরাগধানী থেকে শুরু হয়েছে। তার মানে কি বলবো, প্রাথমিক জন্মকোষ কোনটা? পরাগধানী। পরাগধানী থেকে যে কাজটা শুরু হয়েছে এটা প্রাথমিক জন্মকোষ, তাহলে কি হবে? পরাগধানী হবে। ওকে, তাহলে পরাগধানী গেল। এরপরে আমাদের একটা সমীকরণ দিয়েছে CO2 প্লাস H2O অ্যারো C6H12O6 প্লাস O2। এটা কি? এটা দেখে আমরা বুঝতে পারছি সমতাকরণ করা হয়নি, সমতাকরণের ধারে কাছেও যায় নাই, এমনি একটা সমীকরণ দিয়ে দিয়েছে। এই সমীকরণটা দেখে বোঝা যাচ্ছে কার্বন ডাই অক্সাইড পানি থেকে গ্লুকোজ তৈরি হচ্ছে, অক্সিজেন তৈরি হচ্ছে। তার মানে এটা কি? তার মানে এটা সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ হচ্ছে। তো সালোক সংশ্লেষণের এই সমীকরণে দেখানো প্রক্রিয়াটি কি? এটা আমাদের 10 নম্বর প্রশ্ন, উত্তর হবে সালোক সংশ্লেষণ। ওকে, গেল। এরপর কোনটি উপরের প্রক্রিয়াটির সাথে সম্পর্কযুক্ত নয়? সূর্যালোক অবশ্যই সম্পর্ক আছে, এখানে প্রভাবক আছে দুটা, একটা সূর্যালোক আর একটা ক্লোরোফিল। এই দুটা যদি না থাকতো তাহলে সালোক সংশ্লেষণের সব হতো না, কিচ্ছু হতো না। ঠিক আছে, তাহলে এরা দুজন এদের মতোই থাকতো আর আমরা খাবার দাবার পেতাম না, পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটতো না। তাই আমাদের সালোক সংশ্লেষণের জন্য অবশ্যই দরকার হবে কাকে? অবশ্যই আমাদের ক্লোরোফিল এবং সূর্যালোক দরকার হবে। সূর্যালোক তাহলে লাগবেই। প্লাস্টিড, ক্লোরোফিল থাকে ক্লোরোপ্লাস্টে, ক্লোরোপ্লাস্টে একটা প্লাস্টিড, তার মানে প্লাস্টিড আমার অবশ্যই লাগবে। লোহা, লোহা এখন কি করে? লোহা সালোক সংশ্লেষণের সময় আমাদের ক্লোরোফিল সংশ্লেষণ দরকার হয়। ক্লোরোফিল সংশ্লেষণ, ক্লোরোফিল সংশ্লেষ। তো এখন ক্লোরোফিল সংশ্লেষে, এই সংশ্লেষের মাধ্যমে কি হয়? নতুন একটা পদার্থ তৈরি হচ্ছে। নতুন পদার্থ তৈরি হওয়াকে সংশ্লেষ বোঝায়। তো এই যে ক্লোরোফিল যখন সংশ্লেষ হচ্ছে, সংশ্লেষণ হচ্ছে, নতুন পদার্থ তৈরি হচ্ছে, ক্লোরোফিল নতুন পদার্থ হিসেবে ক্লোরোফিল উৎপাদনে, ক্লোরোফিলের প্রোডাকশনে যে ভূমিকা রাখছে, সেই ভূমিকা রাখা উপাদানটা হচ্ছে লোহা। আমরা আমাদের জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে এটা সম্ভবত দেখতে পাবো যে ক্লোরোফিল উৎপাদনের ক্ষেত্রে প্রভাবককে, ক্লোরোফিল উৎপাদনের সময়, ক্লোরোফিল সংশ্লেষণের সময় অনুঘটকের কাজ করে কে? লোহা। যেমন অনুঘটক বলতে এখন কি বুঝি? অনুঘটকের কনসেপ্টটা দেখি আমরা। এই যে এটা সাপোজ লিসান, ঠিক আছে, লিসান নামের একজন মানুষ, আর এটা হচ্ছে সকিনা নামের কেউ একজন। তো এখানে এদের দুইজন কিন্তু কেউ কাউকে কিছু বলতে পারে না, যদি অনেক কিছু বলতে চায়। তো মাঝখান দিয়ে অনুঘটক হিসেবে চলে আসলো কে? অনুঘটক হিসেবে চলে আসলাম আমি। ঠিক আছে, আমি চলে আসলাম, ওকে একটা টোকা দিলাম, ওকে একটা বকা দিলাম। ঠিক আছে, দুইজনকে তারপরে কি করলাম? নিয়ে আসলাম কাছাকাছি। তো এইখানে আমি কি হিসেবে কাজ করেছি? আমি এখানে অনুঘটক হিসেবে কাজ করেছি। লিসান আর সকিনার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করেছি কে? আমি। ঠিক আছে, তো আমি তো অনেক মানব দরদি, এই কারণে কাজটা করেছিলাম। এখনো করিনি, আসলে ধরে নাও করেছি। ঠিক আছে, করে ফেলেছি। তো এই ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে কে? ক্লোরোফিল সংশ্লেষ, ক্লোরোফিল সংশ্লেষণে অনুঘটক হিসেবে কাজ করে লোহা। অনুঘটক হিসেবে কাজ করে লোহা। ওকে, তাইলে বাকি আছে মূল। মূলের সাথে কিন্তু সালোক সংশ্লেষণের কোনো সম্পর্ক নেই। মূলের মধ্যে থাকে লিউকোপ্লাস্ট। লিউকোপ্লাস্ট বর্ণহীন অংশে থাকে, বর্ণহীন যে ক্লোরোফিল। এই ক্লোরোফিলের মূল কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা, খাদ্য সঞ্চয়। তো এখন খাদ্য উৎপাদন হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। এটার সাথে কিন্তু এই যে মূল আছে, মূলের কোনো সম্পর্ক থাকবে না। এরপরে কোন উপাদানটি উদ্ভিদ পরিবেশ থেকে গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড, পটাশিয়াম, ক্যালসিয়াম, হাইড্রোজেন। কার্বন ডাই অক্সাইড আমরা একদম চোখ বন্ধ করে বলে দিতে পারবো। কার্বন ডাই অক্সাইড কোথা থেকে যাচ্ছে? বাতাস থেকে। পরিবেশ থেকে নেওয়া মানে হচ্ছে বাতাস থেকে নেওয়াটাকেই ইন্ডিকেট করছে। তো পরিবেশ থেকে কি হবে? আমরা নিঃশ্বাস নিচ্ছি, প্রশ্বাস বের করছি, নাকি নিঃশ্বাস বের করছি, প্রশ্বাস নিচ্ছি, প্রশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস বের করছি। তো প্রশ্বাস নেওয়ার সময় আমরা কাকে নেই? আমরা নেই অক্সিজেনকে। অক্সিজেনকে কাছে টেনে নেই, আর দূরে ঠেলে দিই কাকে? নিষ্ঠুরের মতো দূরে ঠেলে দেয় কার্বন ডাই অক্সাইডকে। আবার উদ্ভিদ আপন করে নেয় কার্বন ডাই অক্সাইডকে, নিষ্ঠুরের মতো দূরে ঠেলে দেয় অক্সিজেনকে। ঠিক আছে, তো অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড সারা জীবন এভাবে একজন আরেকজনের কাছে ঘুরে বেড়ায়, ঘুরপাক খায়, কিন্তু কারো কাছে স্থায়ী হয় না। ওকে, এরপরে কোন উপাদানটি উদ্ভিদ পরিবেশ থেকে গ্রহণ করে? কার্বন ডাই অক্সাইড গেল। ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন, ওরিয়েন্টাল ম্যাকপাই রবিন, ম্যাকপাই রবিন এর বৈজ্ঞানিক নাম কি? এখন এটা দেখে মনে হচ্ছে যে এই নামটা আমি কোনোদিন দেখিনি, কিন্তু এর মাঝখানে যে ম্যাকপাই নাম আছে, এটা আমরা ক্লাস 2-3 তে শিখে এসেছিলাম যে ম্যাকপাই অর্থ হচ্ছে দোয়েল। ম্যাকপাই অর্থ দোয়েল, স্প্যারো অর্থ চড়ুই। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা দেখে এসেছিলাম ক্লাস 3-4 এ, যে ম্যাকপাই অর্থ হলো দোয়েল। তো দোয়েলের বৈজ্ঞানিক নাম আমরা সবাই জানি, কপসাইকাস সাউলারিস। দোয়েলের বৈজ্ঞানিক নাম কপসাইকাস সাউলারিস। কপসাইকাস সাউলারিস। হ্যাঁ, বানান কিছু মনে নেই, বানান সব ভুলে গিয়েছি। তো কপসাইকাস সাউলারিস, প্রথম সিটা বড় হাতের হবে। কপসাইকাস সাউলারিস, যখন হাতে লিখবো দুইটা নিচে দাগ দিয়ে দিব,
বৈজ্ঞানিক নামে যে নিয়ন্ত্রণগুলো ছিল সেগুলোর। তো কপসাইকাস সাউলারিস হচ্ছে দোয়েলের বৈজ্ঞানিক নাম। কপসাইকাস সাউলারিস কার? দোয়েলের বৈজ্ঞানিক নাম। ওকে, এটার পরে টনসিল কোনটির অংশ? টনসিল লসিকা তন্ত্রের অংশ। অনেক বেসিক একটা এমসিকিউ, এই এমসিকিউটা অনেক ক্ষেত্রেই লাগে। টনসিল কিসের অংশ? লসিকা তন্ত্রের অংশ। এখন লসিকা তন্ত্র কি? লসিকা আমাদের টিস্যু, এই টিস্যু, ওই টিস্যু, সেই টিস্যু, অনেক টিস্যু, একটা দুইটা তিনটা, সব টিস্যুর মাঝখানে দেখা যাবে যে ফাঁকা কিছু স্থান থাকে। এই ফাঁকা স্থানগুলো মধ্যে জলীয় একটা বিশেষ জলীয় পদার্থ থাকে। জলীয় পদার্থটা দেখা যায় যে ঈষৎ হলুদাভ, ঈষৎ ক্ষারীয়, ঈষৎ হলুদাভ না, ঈষৎ ক্ষারীয় আর স্বচ্ছ হলুদ বর্ণের। স্বচ্ছ হলুদাভ মানে হলুদ হলুদ টাইপ কালার, স্বচ্ছ হলুদাভ বর্ণ। ঈষৎ ক্ষারীয় হালকা ক্ষারীয় বেসিক, আর স্বচ্ছ হলুদাভ অর্থাৎ কি? স্বচ্ছ হলুদাভ বলতে আমরা কি বুঝতে পারছি? যে হলুদ হলুদ টাইপের, হলুদ হলুদ টাইপের কালার থাকে। এরকম একটা তরল পদার্থ, এক ধরনের তরল, এটার নাম হচ্ছে লসিকা। এই লসিকা, তো এই লসিকাটা আবার কি করা হয়? এই লসিকাটাকে ক্ষুদ্র ক্ষুদ্র নালী দিয়ে, ছোট ছোট নালী, ক্ষুদ্র নালী দিয়ে এগুলোকে সংগ্রহ করা হয়। ক্ষুদ্র ক্ষুদ্র টিউব দিয়ে এদেরকে সংগ্রহ করা হয়। আমাদের শরীরের ভেতরে ক্ষুদ্র ক্ষুদ্র টিউব দিয়ে সংগ্রহ করে একটা একদম আলাদা নালিকা তন্ত্র তৈরি হয়। একদম আলাদা একটা নালিকা তন্ত্র তৈরি হয়। ঠিক আছে, এদেরকে নিয়ে একটা আলাদা কিংডম, যেমন নোয়াখালী একটা আলাদা বিভাগ, এরকম আলাদা একটা কিংডম তৈরি হয়েছে নালিকা তন্ত্র নিয়ে। তো এই নালিকা তন্ত্র নিয়ে যে আলাদা কিংডম তৈরি হয়েছে সেটাই হচ্ছে লসিকা তন্ত্র। লসিকা তন্ত্র, একদিকে রক্ত আরেকদিকে লসিকা, একদিকে রক্ত আরেকদিকে লসিকা, দুই রকমের তরল যোজক বলা। তো এদের মধ্যে এই লসিকা তন্ত্রের অংশ হচ্ছে টনসিল। টনসিলটা লসিকা তন্ত্রের অংশ। আর লসিকা তন্ত্র মূলত সেনাবাহিনীর মতো কাজ করে, শত্রু রুখে দেয়। দেশে যখন নতুন শত্রু আসে সেই শত্রুকে প্রতিহত করার কাজ করে। এরপরে অভ্যন্তরীণ সংকোচন ঘটে কোন টিস্যুর দ্বারা? অভ্যন্তরীণ সংকোচন, ভেতরে যে সংকোচন, এই হৃৎপিণ্ড একটা ছাড়া হৃৎপিণ্ডতে অন্যরকম হয়, আর বাকিগুলো সবগুলোই অনৈচ্ছিক পেশি দিয়ে হয়। হৃৎপিণ্ডটা ঐচ্ছিক পেশি কিছুটা, আর কিছুটা অনৈচ্ছিক পেশি, দুইটার মিক্সচার বলতে পারবো। দুইটার মিক্সচারের মতো হয় হচ্ছে, দুইটার মিশ্রণের মতো হয় হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ। হৃৎপিণ্ড যে পেশি আছে, হৃৎপিণ্ডের পেশিটা হৃৎপেশি, যেটা অন্যগুলোর সাথে মিলে না, কিছুটা ঐচ্ছিকের মতো আবার কিছুটা অনৈচ্ছিকের মতো, এটা হচ্ছে হৃৎপেশি। তাহলে হৃৎপেশি না, আরেকটা হচ্ছে আছে কোনটা? অনৈচ্ছিক পেশি। এটা নিয়ে আমাদের কথা বলতে হবে। এখানে প্রশ্নে আমাদের অনৈচ্ছিক পেশির কথাটা বলছে। তো অনৈচ্ছিক পেশি গুলোর আলাদা আলাদা নাম আছে, কয়েকটা আলাদা আলাদা কয়েকটা নাম আছে। অভ্যন্তরীণ সংকোচনটা কার দ্বারা ঘটে? অনৈচ্ছিক পেশির দ্বারা। কিন্তু এখানে আমাদের তিনটা অপশন দেওয়া, তিনটা, অর্থাৎ 1 2 3। তো অনৈচ্ছিক পেশির আরেকটা নাম কি? অনৈচ্ছিক পেশির আরেকটা নাম হচ্ছে মসৃণ পেশি। মসৃণ পেশি কেন? কারণ আমরা ঐচ্ছিক পেশিতে দেখবো ডোরা কাটা থাকে মাঝখান দিয়ে। ঐচ্ছিক পেশিতে বা হৃৎপেশিতেও দেখা যাবে, হৃৎপেশি যে আছে হৃৎপেশিতেও ডোরা কাটা আছে। কিন্তু অনৈচ্ছিক পেশি যেটা, অনৈচ্ছিক পেশি, এই যে এরকম একটা ছবি দেওয়া, এই যে এখানে কিন্তু কোনো ডোরা কাটা নেই। ঠিক আছে, এই যে চারপাশ দিয়ে যে ডোরা কাটা থাকার কথা, এই ডোরা কাটা গুলো নেই। যেহেতু ডোরা কাটা নেই, যেগুলো ডোরা কাটা থাকে সেগুলো অমসৃণ, আর যেগুলো ডোরা কাটা থাকে না সেগুলো হচ্ছে মসৃণ। মসৃণ পেশি, মসৃণ পেশি। আবার মসৃণ যেটাকে বলা যায় সেটাকে আমরা বলতে পারি ডোরা কাটা বিহীন মসৃণ পেশি। মসৃণ পেশি, ডোরা কাটা বিহীন মসৃণ পেশি, ডোরা কাটা বিহীন মসৃণ পেশি। অর্থাৎ তিনটা নামে কিন্তু আমরা বলতে পারি। অভ্যন্তরীণ সংকোচন কিসের মাধ্যমে হয়? সেটা হচ্ছে অনৈচ্ছিক পেশির মাধ্যমে হতে পারে, মসৃণ পেশির মাধ্যমে হতে পারে, ডোরা কাটা বিহীন মসৃণ পেশির মাধ্যমে হতে পারে। অর্থাৎ তিনটাই কিন্তু একই জিনিস, অনৈচ্ছিক পেশিকে ইন্ডিকেট করছে। আর আমরা হৃৎপেশি নিয়ে কথা বললাম। হৃৎপেশিটা কোনটা? এই যে হৃৎপিণ্ডের যে পেশিটা, যে পেশিতে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ হয়, ওই পেশিটা হৃৎপেশি। অন্য ধরনের পেশি, কিছুটা ঐচ্ছিক কিছুটা অনৈচ্ছিক, দুটার বৈশিষ্ট্যই বহন করে। তাহলে আমাদের উত্তর হচ্ছে তিন রকমই হয়, তিনটাই নাম। ওকে, এরপরে খনিজ পদার্থের কাজ কোনটি? খনিজ পদার্থের কাজ হচ্ছে বিভিন্ন জৈবিক কাজে অংশগ্রহণ করা, বিভিন্ন জীবজ ক্রিয়াকলাপ যেগুলো আমাদের শরীরের ভেতরে ঘটছে, এই জৈবিক যে কার্যাবলীগুলো আছে এই কার্যাবলীগুলোতে অংশ নেয় হচ্ছে খনিজ পদার্থ, কার্যাবলীগুলোতে অংশগ্রহণ করে। এরপর ক্যান্সারের আশঙ্কা অনেকাংশে হ্রাস করে কে? রাফেজ। রাফেজ কি করে? একটা বিশেষ ক্যান্সার আছে যেটা খাদ্য নালীর ক্যান্সার, নাম হচ্ছে বাওয়েল ক্যান্সার। বাওয়েল ক্যান্সার। তো ধারণা করা হয় যে রাফেজ অর্থাৎ আঁশযুক্ত খাবার, ফাইবার যুক্ত খাবার যেগুলো আছে সেগুলো খেলে এই খাদ্য নালীর ক্যান্সার, বাওয়েল ক্যান্সার যেটা আছে, এই বাওয়েল ক্যান্সার হওয়ার সম্ভাবনা বা আশঙ্কা অনেকাংশেই কমে যায়। বাওয়েল ক্যান্সারের আশঙ্কা অনেকাংশেই কমিয়ে দেয় রাফেজ অর্থাৎ আঁশযুক্ত খাবার যেগুলো আছে।
আঁশযুক্ত খাবার খেলে খাদ্যনালীর ক্যান্সার, বাউল ক্যান্সার অনেকখানি কমে যায়। ওকে, এরপর কোনটি রক্ত শূন্যতার লক্ষণ? এই যে পাশে চলে আসি, রক্ত শূন্যতার লক্ষণগুলো কি কি? রক্ত শূন্যতায় আমরা দুর্বল অনুভব করব, দুর্বলতা অনুভব করি, অনেক দুর্বল হয়ে গিয়েছি, মন মরা ভাব, এখন যেমন সবার মধ্যে ডিপ্রেশন। তো ডিপ্রেশন, এই মন মরা ভাবটা কোথেকে আসে? এই রক্ত শূন্যতা থেকে। তাড়াতাড়ি চেক করো তোমার রক্ত শূন্যতা আছে নাকি। এই যে ডিপ্রেশনের কারণ কি? অনিদ্রা, বুক ভরা হাহাকার, রাতে ঘুম আসে না। আর তো রাতে ঘুম আসে না কেন? এই দুইটা কারণ আছে। একটা হচ্ছে তুমি যদি হিরো আলমের গান শুনো, মাহফুজুর রহমানের গান শুনো, এইটা। আরেকটা কারণ হচ্ছে রক্ত শূন্যতা হলে। অনিদ্রার দুটা কারণ তাহলে, এই যে হিরো আলমের গান শোনা এবং অনিদ্রা। আরেকটা কারণ হচ্ছে রক্ত শূন্যতা হওয়া। এরপরে চোখে আন্ধার দেখা, চোখে অন্ধকার দেখা, এটার কারণ কি? তুমি কি অ্যাসাইনমেন্ট দেখে চোখে অন্ধকার দেখছো? যে কিরকম অ্যাসাইনমেন্ট দিয়েছে, রাব্বির বেগ কত, সজলের বেগ কত, রাব্বির পা ভাঙার পর রাব্বি রিক্সা নেয় নাই কেন, এই ধরনের জিনিসের পাশাপাশি একটা কারণ আছে চোখে অন্ধকার দেখা, সেটা হচ্ছে রক্ত শূন্যতা। তাই তুমি যদি চোখ দিয়ে অন্ধকার দেখো তাহলে তাড়াতাড়ি চেক করো তোমার কি রক্ত আছে নাকি নেই। রক্ত আছে নাকি নাই চেক করার জন্য কয়েকটা মশাকেও ডাক দিতে পারবে। তো এখন এরপরে খাদ্যে অরুচি আছে। খাদ্যে অরুচির আরেকটা নাম হচ্ছে ক্ষুধা মন্দা। এই ক্ষুধা মন্দা হচ্ছে খাদ্যে অরুচির একটা কারণ। খাদ্য রুচির একটা কারণ না, খাদ্য রুচির একটা নাম। ক্ষুধা মন্দা মানে হচ্ছে, মন্দা মানে কি? মন্দা মানে হচ্ছে লস হচ্ছে, ঠিক আছে? যেমন ব্যবসায় মন্দা মানে ব্যবসায় লস হচ্ছে, ব্যবসার অবস্থা ভালো না। ক্ষুধা মন্দা মানে কি? ক্ষুধার অবস্থা ভালো না, ক্ষুধা নাই, ক্ষুধা পায় না আমার। ক্ষুধা না পাওয়া কিন্তু আসলে ভালো জিনিস না। তোমার 12 ঘন্টা হয়ে গেল ক্ষুধা পাচ্ছে না, এটা ভালো জিনিস না। ক্ষুধা মন্দা হচ্ছে এই খাদ্যে অরুচি হয়েছে, তাহলে তোমার কিছু খেতে ইচ্ছা করছে না, খেতে ভালো লাগছে না। 12 ঘন্টা, 13 ঘন্টা, 14 ঘন্টা ক্ষুধা পাওয়াটা হচ্ছে স্বাভাবিক, ক্ষুধা না পাওয়াটা অস্বাভাবিক। ক্ষুধা না পেলে যে আমি সুপারম্যান হয়ে গেছি এরকম কিছু ভাবা যাবে না। ক্ষুধা না পেলে বুঝতে হবে যে হয়তো তোমার রক্ত শূন্যতা হতেও পারে। সবগুলো মিলিয়ে দেখতে হবে। অনেকগুলো যদি একসাথে মিলে যায় তাহলে বুঝতে হবে যে এটার কোন একটা সম্ভাবনা আছে। ডাক্তারকে তখন দেখাতে হবে, টেস্ট করতে হবে, নানান ঝামেলা আছে। তবে ক্ষুধা মন্দা আপাতত আমরা মনে রাখি, ক্ষুধা মন্দা মানে হচ্ছে খাবারে অরুচি, কিছু খেতে ইচ্ছা না করা, রক্ত শূন্যতার একটা বৈশিষ্ট্য, একটা লক্ষণ। এরপর বুক ধরফর করে। বুক ধরফর কখন করে? যখন ডক্টর দীপুমণি লাইভে আসেন তখনও বুক ধরফর করে, যে এই বুঝি এসএসসি কে অটো বাস দিয়ে দিল। কিন্তু আরো বুক ধরফর করার কারণ আছে, সেটা একটা হচ্ছে রক্ত শূন্যতা, ঠিক আছে? আমারও এখন বুক ধরফর করতেছে যে কি না কি হয়, এই রেকর্ড করতেছি, এত দূর পর্যন্ত মনে হচ্ছে যে অত ভালো হয়নি। তো যাই হোক, চালিয়ে যাই। এরপরে যেটা রক্ত শূন্যতার লক্ষণ তাহলে কি? এই যে খাদ্য অরুচি যেটা বললাম, ক্ষুধা মন্দা, এটাই দিন আমাদের উত্তর। ঝাপসা দেখা বা কার উদাহরণ? ঝাপসা দেখা হচ্ছে কই গেল? এই যে রাতকানা হলে তখন দেখা যায় সব ঝাপসা দেখা যাচ্ছে, সব ঝাপসা দেখা যায়। আবার ক্ষুধা বেড়ে যাওয়া কিন্তু এখানে কোথাও দেখছি না আমি, ক্ষুধা বেড়ে গিয়েছে। তো এরপর অসহিষ্ণুতা মানে শীত সহ্য হয় না, এটাও এখানে কোনোটাতে পাইনি আমি। ওকে, রক্ত শূন্যতাতেও নেই। তাইলে এরপর অনিদ্রা কোন দুইটি রোগের সাথে সম্পর্কযুক্ত? আমি কিন্তু একটু আগে বলে দিয়েছি, ওই যে ওইসব গান শোনা, আবার এই যে আরেকটা কি? রক্ত শূন্যতা। তবে আরেকটাও আছে, আরেকটাও থাকার কথা। কোথায় গেল অনিদ্রা? ফুসফুসে ক্যান্সার, রিকেটস। তারপরে আরো আছে হচ্ছে সরল গলগন্ড, একটা লিখিনি এখানে। গলগন্ড রোগ বইয়ে কোথাও পাওয়া যাবে না। এটা গলগন্ড রোগ দুই প্রকারের, একটা সরল, একটা টক্সিক। মানে আমাদের এখনকার যে বইটা আছে সে বই আমি পাইনি, তাই বললাম যে এই বই পাওয়া যাবে না। তবে এটা আসলে জানা উচিত যে গলগন্ড দুই প্রকারের, একটা সরল, একটা টক্সিক, মূলত দুই প্রকারের, ঠিক আছে? তো সরলের মধ্যে, সরল গলগন্ডে কি হয়? যখন আমাদের আর কি থাইরয়েড গ্রন্থি আয়োডিনের অভাব হয়, আয়োডিনের অভাব হওয়ার পরে আমাদের থাইরয়েড গ্রন্থি ফুলে যায়, হয় দুইটাই ফুলে যাবে নাহলে একটা ফুলবে। তো ওইটা হচ্ছে সরল গলগন্ড। আবার টক্সিক গলগন্ডটা কি? টক্সিক গলগন্ড হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে অতিরিক্ত থাইরক্সিন হরমোন যখন নিঃসরণ হচ্ছে তারপরে দেখা যাবে যেটা ফুলে যাচ্ছে। অতিরিক্ত থাইরক্সিন হরমোনের প্রোডাকশন হয় যখন থাইরয়েড গ্রন্থিতে, তখন আমরা বলি এটা হচ্ছে টক্সিক গলগন্ড। ওকে, তাহলে দুই প্রকারের। এর মধ্যে সরল গলগন্ডর একটা বৈশিষ্ট্য হচ্ছে বা একটা লক্ষণ হচ্ছে অনিদ্রা ভাব, ঠিক আছে? অনিদ্রা ভাব, এই দুইটা কারণে অনিদ্রা হতে পারে। তবে অনিদ্রা অনেক সিরিয়াস জিনিস, ঘুম সবারই দরকার, প্রয়োজনীয় ঘুম, ঠিক আছে? যোগসাপার প্রয়োজনীয় ঘুম সবারই দরকার। এরপরে আসি, এরপরের প্রশ্ন, উদ্দীপক অনুযায়ী রূপার প্রতি তোমার পরামর্শ কি? উদ্দীপকটা কি? রূপার বিএমআই 32.5 এবং সে কোনো রোগে আক্রান্ত নয়। ও মাই ঘাট, এখন রূপার বিএমআই কত? 32.5। আমারটা আমি এখনো মাপি নাই ভয়ে। তো 32.5, এখানে একটা ছক আঁকা আছে, ছকটা আমরা একবার দেখি। 18.5 এর কম যদি থাকে
কারো 18.5 এর কম থাকে বিএমআই। প্রথমে মনে বিএমআই জিনিসটা বলে দেওয়া ভালো, অনেকদিন পড়ি না। বিএমআই হচ্ছে আমার ভর, বইয়ে লেখা ওজন, তবে ফিজিক্স পড়ি তো তাই ভর আর ওজনের পার্থক্যটা বুঝি। ভর মানে হচ্ছে কেজিতে বলতেছো, আর ওজন মানে ভরের সাথে 9.8 গুণ করে দিচ্ছ। তাই এই ভাষাটা আমি পরিহার করছি, ওজন না বলে ভর বলবো। ভর কেজি, এবং তোমার উচ্চতা দিতে হবে, উচ্চতা দিয়ে এটাকে বর্গ করে ফেলতে হবে। এই বর্গটা করতে হবে আবার মিটার স্কয়ারে। তখন অনেক ক্ষেত্রে আমাদেরকে ইঞ্চিতে দিয়ে দিবে। দেখা গেল আমাকে বললো যে রূপার উচ্চতা এত ইঞ্চি, তো ইঞ্চিতে দিলে কি করব, ইঞ্চিটাকে উপরে রেখে এটাকে 39.37 দিয়ে ভাগ করে দিব, 39.37 দিয়ে ভাগ করে দিব, 39.37। এটা যদি ভাগ করি তাহলে আমি মিটার পেয়ে যাব। ইঞ্চিকে 39.37 দিয়ে ভাগ করলেই মিটার পেয়ে যাব। মিটারে এই মানটা কত আসে, তো যেটাই দিক মিটারে কনভার্ট করে নিতে হবে, তারপর মিটার স্কয়ার বানাতে হবে। আর ভর কেজি ডিভাইডেড বাই মিটার স্কয়ার হচ্ছে আমাদের বিএমআই, বডি মাস ইন্ডেক্স। ওকে, তাহলে রূপার বিএমআই যেটা, এই বিএমআই নানা হিসাব আছে। এই হিসাবটা আমরা দেখি 18.5 এর নিচে যদি কেউ হয় তার মানে সে হচ্ছে শুটকি মাছের মতো, এত শুকাইছে যে শুকাইছে, মানে প্রচুর শুকনা, মারাত্মক শুকনা। এত শুকানো ভালো না, বেশি শুকনা হওয়া ভালো না, ঠিক আছে? বেশি শুকনা হওয়া ভালো না, এর মানে হচ্ছে ওজনটা অনেক কম। এর কি দরকার, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, ওজন বাড়াতে হবে। ডোন্ট বি শুটকি মাছ। এরপর 18.5 থেকে 24.5, না 24.9, 18.5 থেকে 24.9 হচ্ছে সুস্বাস্থ্যের আদর্শ মান, ক্রিস্টিয়ানো রোনালদো, ঠিক আছে? 18.5 থেকে 24.9 সুস্বাস্থ্যের আদর্শ মান। এরপর 25 থেকে 29.9 মানে হচ্ছে সুস্বাস্থ্য থেকে আর একটু দূরে চলে গিয়েছে, ওজন বেশি হয়ে গিয়েছে, তার ব্যায়াম আর ওজন কমানো দরকার, কিন্তু অতটা সিরিয়াস লেভেলে যায়নি, মোটা হওয়া এখনো শুরু হয়নি, হচ্ছে পূর্বাভাস দিচ্ছে কিন্তু এখনো হয়নি, ঠিক আছে? এরপরে 30 থেকে 34.9 যদি যায়, যেটা রূপার আছে, রূপার 32.5 মানে কি 30 থেকে 34.9 মাঝামাঝি, তার মানে সে মোটা হওয়ার প্রথম স্তরে আছে। তার বেছে খেতে হবে, ব্যায়াম করতে হবে, বেছে খেতে হবে, বেছে খাও, ব্যায়াম করো, ভুঁড়ি কমাও, বেছে খাও, ব্যায়াম করো, ভুঁড়ি কমাও। রূপাকে আমরা তাহলে কি বলবো, বেছে খাও, ব্যায়াম করো, ভুঁড়ি কমাও। তাহলে রূপার কি দরকার, সঠিক খাদ্যাভ্যাস এবং শারীরিক পরিশ্রম। এই যে মোটা হওয়ার প্রথম স্তর, তাকে কি করতে হবে, সঠিক খাদ্যাভ্যাস করতে হবে আর ব্যায়াম করা প্রয়োজন। ওকে, তাহলে ওজন কমাতে শারীরিক পরিশ্রম দরকার, শারীরিক পরিশ্রম, সঠিক খাদ্যাভ্যাস। বেছে খাওয়া মানে কি, সঠিক খাদ্যাভ্যাস, আর ব্যায়াম করা মানে শারীরিক পরিশ্রম, এই দুইটা। ওকে, বেছে খাওয়াটা কখন শুরু করতে হবে আমাকে, যখন 25 থেকে 29.5 বা 29.9 আছে তখন না, তার পরের লেভেলে প্রথম স্তরে এসে আমাকে কি করতে হবে, পরিমিত খাদ্য গ্রহণ করতে হবে, বেছে খেতে হবে। আবার 34 থেকে 39.9 কি করতে হবে, বেছে খেতে হবে, ব্যায়াম করতে হবে। আবার যদি 40 বেশি চলে যায়, সে তো মাশাআল্লাহ একদম কি বলা যায়, অতিরিক্ত মোটা হয়ে গেছে প্রচুর। তারপরে তার কি হচ্ছে, মৃত্যু ঝুঁকি আছে, এত মোটা মৃত্যু ঝুঁকি আছে। এরকম মানুষ দেখা যায় যে সেরকম সাইজ, এই বোর্ডের মতো। তারপরে ডাক্তারের পরামর্শ দরকার, তার অবিলম্বে ডাক্তার দেখাতে হবে। তো একটু 19-20 হলে কিন্তু সে নাই আসমানের ওই পারে। তো তাহলে রূপার 32.5 যেহেতু সেই জন্য সে মোটা হওয়ার প্রথম স্তরে আছে। তাই কি করতে হবে, বেছে খেতে হবে, ব্যায়াম করতে হবে। এটার পরে কোনটি রক্তের গ্রুপ এবি এর অ্যান্টিবডি, তাহলে আমরা দেখি অ্যান্টিবডি আর অ্যান্টিজেনের হিসাবটা। গ্রুপ আছে 4টা, এ বি আর ও। অ্যান্টিজেন মানে সবাই সেম, তাহলে অ্যান্টিজেনে গ্রুপ এ সেম, এ বি সেম, বি এ বি এ কমা বি সেম। আর ও মানে জিরো মানে নো মানে কি নাই, কিছু নাই, তাই আমরা এখানে কিছু দিব না, কিছু নাই, ওর কোনো অ্যান্টিজেন নাই। আর অ্যান্টিবডি মানে কি, অ্যান্টিবডি সব বিপরীত, অ্যান্টিবডি উল্টা হবে, এ আছে বি হবে, বি আছে এ হবে, এ বি আছে কিছু নাই, ঠিক আছে? এখানে যেহেতু সবাই আছে, এখানে কেউ থাকবে না, এখানে আবার কেউ নাই, তো এখানে সবাই থাকবে। এখন উল্লেখ্য একটা বিষয় হচ্ছে অ্যান্টিজেনে সব ক্যাপিটাল আর অ্যান্টিবডিতে সব স্মল। এই ভুলটা করা যাবে না, কেউ যদি ভুলে স্মলের জায়গায় ক্যাপিটাল দিয়ে দেয় তাইলে কিন্তু সর্বনাশ। তো অ্যান্টিজেনের জায়গায় সব কি হবে, ক্যাপিটাল, আর অ্যান্টিবডির জায়গায় সব স্মল। তো এখন কে কাকে আবার রক্ত দেয়, কে কার থেকে রক্ত নেয়, এই জিনিসটা আমরা দেখি। এই যে এখানে দুইটা ভাই, ঠিক আছে, একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে ও দেখতে ওর মতো। তো ও হচ্ছে ভীষণ মোটা, মনে করো আমার মতো ওর শারীরিক গঠনটা, আর এবি হচ্ছে শুকনা, একদম চিকনা, ঠিক আছে, শুটকি মাছ।
তো এখন এবি শুটকি মাছকে এই দুইজন মিলে একটা বিয়ে বাড়িতে খেতে গিয়েছে, ঠিক আছে। ধরো আমাদের শাখাওয়াতে বিয়ে হচ্ছে, ওর বাসায় খেতে গিয়েছে। তো এখন খেতে যাওয়ার পরে ওর বিয়ে বাড়িতে খেতে গিয়েছে, খেতে যাওয়ার সময় এবি আর ও দুজনের মা আবার কি বলে দিয়েছে, দুইজনের মা আবার বলে দিয়েছে এবিকে, এবি তুই যা পাস তাই খাবি, আর ও খাওয়া দাওয়া নো, ঠিক আছে, ও খাওয়া দাওয়া নো। তাহলে এবি যা পাবি খাবি, এবি যা পাবি খাবি। তো এবি কি কি পাইছে, এবি দেখছে এর সামনে এক প্লেট পোলাও, বিয়ের সামনে এক প্লেট পোলাও, নিজের সামনে এক প্লেট, ওর সামনে এক প্লেট। ও কি করছে, এর থেকেও খাইছে, বির থেকেও খাইছে, এবির থেকেও খেয়েছে, আবার মানে নিজেরটাও খেয়েছে, আবার ওরটাও খেয়েছে। তার মানে ও কার কারটা খেয়েছে, সবারটাই কিন্তু খেয়েছে কিছু কিছু। আর ও কারটা খেয়েছে, কারোটা খেতে মানা করেছে, তারপরেও ও কি করেছে, নিজেরটা একটু খেয়েছে। বিয়ে বাড়িতে গেছে, একটু না খেলে কি হয়, খালি নিজেরটা খেয়েছে। তো এখন ও নিজেরটা খেলো, আবার ও ও কি হচ্ছে আবার মানব দরদি, কাকে কাকে দিবে এবার সেটা দেখি। এবি কাকে কাকে দিবে, এবির তো মোটা হওয়ার দরকার, ও যদি কাউকে দেয় ওর খাবারের পরিমাণটা কমে যাবে, তাই ও কাউকে দিবে না, খালি নিজেরটা নিজেই খাচ্ছে, তাই নিজেকেই দিচ্ছে। নিজেরটা যেহেতু নিজে খাচ্ছে তার মানে কি সে নিজেকে দিচ্ছে, নিজেকে দিচ্ছে। ও ও কি করতেছে, ও কাকে কাকে দিচ্ছে, ও যেহেতু নিজেকেও খাচ্ছে না, নিজে কিছু খাচ্ছে না, তাই ও কি করছে, মানব দরদি ও আমার মতো সবাইকে দিয়ে দিল, ও সবাইকে দিল, ও সবাইকে দিল। তাইলে কাকে কাকে দিচ্ছে, এ বি, এ বি ও, নিজেকেও দিচ্ছে, একটু বেশি মানব দরদি তাই নিজেকেও দিয়েছে। ও কার কার প্লেটে খাচ্ছিল, কার কার প্লেটের খাবার খাচ্ছিল, ওরটা খাচ্ছিল। এ বি যা পাবি খাবি, তাই ও সবারটা খেয়েছে। আবার এ বি নিজেদেরটা তো খেয়েছেই, ও যেহেতু মানব দরদি হয়ে দিয়ে দিয়েছে তাই একটু ওরটাও খেয়েছে। আর বিরিয়ানির ভাগ কে কাকে দিল, এ বি স্বার্থপর নিষ্ঠুর, খালি নিজে খেয়েছে। ও মানব দরদি সবাইকে দিয়েছে, নিজেকেও দিয়েছে। আবার এও নিজেকে দিয়েছে, বিও নিজেকে দিয়েছে। আবার এই যে এ কাকে দিচ্ছে, দেওয়া লাগে নাই, এবি নিজে এসে নিয়ে গিয়েছে, এবি সবারটাই নিয়েছে, ঠিক আছে। তাইলে আমরা কি বলতে পারি, ইউনিভার্সাল ডোনার কে, ইউনিভার্সাল ডোনার, ইউনিভার্সাল ডোনার যে আছে এই ডোনারটা হবে, ডোনার মানে কি যে দিয়ে দিচ্ছে, সবাইকে দিয়ে দিয়েছে ও। আর রিসিভ করছে যে রিসিভার, রিসিভার রিসিভ করতেছে হচ্ছে এবি, সবারটা নিয়ে গেছে। তাহলে এই কথাটা মনে রাখতে হবে, ও খাওয়া দাওয়া নো, এবি যা পাবি খাবি, সবারটাই নিয়ে যাচ্ছে এবি, আর ও কি কারোটাই নিতে যাচ্ছে না, কেবল নিজেরটাই নিচ্ছে। ওকে, তাহলে এটা গেল আমাদের বিরিয়ানির গল্প। এবং এবি এর অ্যান্টিবডি ধরে কে, এবি এর অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টিবডি উল্টা, ঠিক আছে। অ্যান্টিবডি কি নেই, এবি এর অ্যান্টিবডি নেই, কোনো অ্যান্টিবডি থাকে না। আর কেউ যদি বইয়ের মধ্যে দেখতে চায়, বইয়ের 142 নাম্বার পেজ এটা আছে, 142। এরপরে 22 নাম্বার, ট্রাইকাসপিড কপাটিকার অবস্থান কোথায়, ট্রাইকাসপিড কপাটিকার অবস্থান। তো হৃৎপিণ্ডে আমরা দেখবো যে ট্রাইকাসপিড কপাটিকা কোথায় থাকে। এই যে এটা হচ্ছে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ডের কোথায় ট্রাইকাসপিড কপাটিকা থাকে, ট্রাইকাসপিড কপাটিকাটা থাকে ডান অলিন্দ আর ডান নিলয়, ডান নিলয় আর ডান অলিন্দ। যখন ডান অলিন্দ থেকে ডান নিলয় যাচ্ছে, মানে অলিন্দ থেকে যখন নিলয় যাচ্ছে, তখন কি হচ্ছে, তখন একটা কপাটিকা এখানে থাকে মাঝখানে, এই যে চারটা প্রকোষ্ঠ, সাপোজ এরকম তো দেখতে না, তাই এরকম করে এঁকে দিলাম, ঠিক আছে, সাপোজ এরকম। তো এরকম এখানে ডান অলিন্দ থেকে যখন ডান নিলয় যাবে, এটা কেন ডান, এটা কেন ডান, এটা তো বাম দিক, কারণ আমি যখন এভাবে দাঁড়াবো আমার হৃৎপিণ্ডটা এই সাইডে, আমার এটা হচ্ছে ডান অলিন্দ আর নিচেরটা হচ্ছে ডান নিলয় এই সাইডে। তাহলে এটা এখানে বসিয়ে দিলাম, ডান অলিন্দ ডান নিলয়, অনেকটা মিরর অর্থাৎ দর্পণে বা আয়নায় দেখার মতো। তো ডান অলিন্দ থেকে যখন ডান নিলয় যাচ্ছে, তখন কি হচ্ছে, ট্রাইকাসপিড কপাটিকা, 3 পাল্লা বিশিষ্ট যে কপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ বলি যেটাকে, সেই ভালভ দিয়ে হচ্ছে এখানে যেতে হচ্ছে। আর এখানে বাইকাসপিড, বাইকাসপিড ভালভ, একটা বাইকাসপিড একটা ট্রাইকাসপিড। যখন বাম নিলয়, বাম অলিন্দ আর বাম নিলয় থাকে, বাম অলিন্দ আর বাম নিলয় থাকে, তখন বাইকাসপিড। আর যখন ডান অলিন্দ আর ডান নিলয় থাকে, তখন ট্রাইকাসপিড। ওকে, তাইলে ট্রাইকাসপিড কখন, ডান অলিন্দ আর ডান নিলয়ের সময়। তো এখানে চারটা অবস্থান লিখেছিল, এই ট্রাইকাসপিডটা লিখেছিল এই যে বাম অলিন্দ আর ডান নিলয়ের মাঝামাঝি অবস্থায় এ ছিল, তাই আমাদের অপশনটা হবে, উত্তরটা হবে এ। এরপরে ফুসফুসে ক্যান্সারের লক্ষণ এবং এর উপসর্গ কোনগুলো, ফুসফুসে ক্যান্সারের লক্ষণ আর উপসর্গ। এই যে এখানে ভগ্ন স্বর, ভাঙা স্বর থাকবে, আমার স্বর এখন যেমন ভেঙে যাচ্ছে ধীরে ধীরে। তারপর ওজন হ্রাস, আমার যেমন ওজন কমছে ধীরে ধীরে, এরকম ওজন হ্রাস পেতে থাকবে। ক্ষুধা মন্দা, কিছুই খেতে ভালো লাগে না, আচ্ছা ভালো ব্যাপার, এটা আমার সাথে মিলে নেই, কিছুই খেতে ভালো লাগে না, ক্ষুধা নেই, অরুচি, খাবারে অরুচি। হাঁপানি, হাঁপাতে থাকে, হাঁপানি রোগটা থাকে। তারপর মানে ঘন ঘন হাঁপানি হচ্ছে, এই অ্যাজমা রোগীদের মতো, নিঃশ্বাস নিতে গেলে হাঁপায়,
একটু হাঁটলেই হাঁপায়, 2 মিনিট হেঁটেছে, হাঁটার পরে হাঁপাচ্ছে, ঘন ঘন জ্বর হয়, ঘন ঘন জ্বর হতে থাকে। অর্থাৎ আজকে জ্বর হলো 100 ডিগ্রি, কালকে আবার 100 ডিগ্রি, এভাবে করে জ্বর আসছে, 1 সপ্তাহ পর আবার দেখা গেল আসছে, সেরে যাবে, তার 1 সপ্তাহ পর আবার হবে। তারপর দেখা যাবে হাড়ে ব্যথা, শরীরে বিভিন্ন হাড়ে ব্যথা হয়, এরপর দুর্বল বোধ হয়, অনেক দুর্বল লাগে, দুর্বলতা বোধ হয়, গ্রন্থি অবশ হয়ে যায়। এটা একটা বিশেষ পয়েন্ট, গ্রন্থিগুলো আছে যে শরীরে, এই গ্রন্থিগুলো অবশ হয়ে যায়, অনেক খারাপ একটা অবস্থা। এবং এই অবস্থাটাকে আরো খারাপ করার জন্য চলে আসে জন্ডিস। জন্ডিসটা আমাদের বইয়ে সম্ভবত দেওয়া নেই, তবে জন্ডিসও হয়। আর দীর্ঘকাল ধরে একটা কাশি থাকে, এক ধরনের কাশি, এই কাশিটা হচ্ছে খুসখুসে কাশি বা খসখসে কাশি বলা হয়। এই কাশিটা হয়, খসখস করে, যে কাগজের মতো, শিরিষ কাগজের মতো একটা খসখসে কাশি হয়। তারপর বুকে ব্যথা হয়, বুকে ব্যথা করে অনেক, কারণ ফুসফুসটা কই, এই যে ফুসফুসটা তো কিন্তু এখানেই আছে, এই ফুসফুসের কারণে কি হচ্ছে, আমাদের বুকে ব্যথা হচ্ছে। ফুসফুসের কেন ব্যথা হবে? ফুসফুসের কারণে, কারণ দেখা যাবে যে ফুসফুসে বিভিন্ন সংক্রমণ হয়, যেমন বারবার ব্রঙ্কাইটিস হবে, বারবার নিউমোনিয়ার সংক্রমণ হবে। এই জিনিসগুলো কখন হবে? যখন ফুসফুসে কারো ক্যান্সার হবে। ভীষণ খারাপ একটা জিনিস। এবং বাংলাদেশে যে ক্যান্সার আছে, ক্যান্সারের মধ্যে দেখা যায় যে বেশিরভাগ ক্যান্সার, 2/3 মতো ক্যান্সারই হয় এই ফুসফুসে ক্যান্সার। কারণ কি, এই যে এত মানুষ সিগারেট, এত মানুষ ধূমপান খাচ্ছে, ধূমপান করছে এবং পুরো পরিবেশটাই তো দূষিত, যে ধূমপান করছে না, দেখা যাচ্ছে সারা জীবন সিগারেটের ধারে কাছেও যায় নাই, তারও ফুসফুসে ক্যান্সার হয়েছে। কেন? কারণ সেই পরিবেশটাতেই থাকে, যেখানে পাশের বাসার মানুষও এই যে বিড়ি টিড়ি করতে টানতেছে, তারপর কি করতেছে, সিগারেট খাচ্ছে, মানে আশেপাশে সব জায়গাতেই দেখা যাবে এরকম মানুষ আছে। তাই আমাদের এটার বিরুদ্ধে সচেতনতা করে তুলতে হবে, যেন এরকম মানুষ কমে যায়। তো তাইলে উদাহরণগুলো অনুসারে কি হয়? অ্যাজমা, এই যে হাঁপানি, অ্যাজমা হাঁপানি অথবা কি অ্যাজমা। ওকে, এর সাথে ঘন ঘন জ্বর, ওজন হারানো, ক্ষুধা মন্দা, হাড়ের ব্যথা, জন্ডিস। ঘন ঘন জ্বর, হাড়ের ব্যথা, জন্ডিস, ওজন হ্রাস, ক্ষুধা মন্দা, ঠিক আছে, এই সবগুলা বৈশিষ্ট্য কি দেখা যায় ফুসফুসে ক্যান্সার হলে। তাহলে আমার সঠিক উত্তর ক। এরপরে উদ্দীপকের এক্স চিহ্নিত অংশের নাম কি? উদ্দীপকের এক্স চিহ্নিত অংশের নাম কি? এখানে এক্স চিহ্নিত অংশটা হচ্ছে এই যে দেখা যাচ্ছে এই সাইডে। তো এখন এই যে গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসে একটা পাইপ আসছে, একটা পাইপ যাচ্ছে, যেটা আসছে সেটা হচ্ছে কি বলা যায়, একটা আসছে একটা যাচ্ছে, এফারেন্ট আর্টারিওল বের হয়ে যাচ্ছে। তবে এটা আমাদের দেখার বিষয় না, গ্লোমেরুলাসের নিচের দিকে যেটা যাচ্ছে, তাহলে ইফারেন্ট একটা আসছে আর একটা এফারেন্ট বের হচ্ছে, এবং এই যে গ্লোমেরুলাস হচ্ছে মাঝখানে, এবং এই যে নিচ দিয়ে একটা পাইপ বের হয়ে গিয়েছে, এটা হচ্ছে গ্লোমেরুলাসের কাছে, যেটা কাছাকাছি আছে গ্লোমেরুলাসের, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হলো নিকটবর্তী, সেটাকে বলা হয় নিকটবর্তী পেঁচানো নালিকা। এবং যেটা গ্লোমেরুলাস থেকে দূরে, এই যে হ্যানলির লুপ যেটা গেল, হ্যানলির লুপের সাথে লাগানো, সেটাকে আমরা বলি হ্যানলির লুপের সাথে লাগানো গ্লোমেরুলাস থেকে দূরে, সেটাকে বলা হয় প্রান্তীয় পেঁচানো নালিকা। এবং এই যে দিক দিয়ে যেখান দিয়ে সংগ্রহ করা হয় এটা হচ্ছে সংগ্রাহক নালিকা। আর এই যে নিচ দিয়ে একটা চিকন লুপ গিয়েছে, সেটা হচ্ছে হ্যান্ডলির লুপ। তাইলে আমরা যেটা পেলাম সবশেষে, এই এক্স চিহ্নিত অংশটা যেহেতু এখানে ছিল, এক্স চিহ্নিত অংশটা, তাই এক্স চিহ্নিত অংশটা হবে হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা। ওকে, এরপর 25 নাম্বার, কোনটি ভ্রূণের ক্ষেত্রে বৃক্ক এবং ফুসফুসের ন্যায় কাজ করে? ভ্রূণের ক্ষেত্রে বৃক্ক এবং ফুসফুসের ন্যায় কাজ করে। তো ফুসফুস আর বৃক্ক কি কাজ করছে? ফুসফুস, আমার রক্তে, আমার ফুসফুসের মধ্যে অক্সিজেন আসছে, অক্সিজেনটা কি করছে? পুরো দেহে পরিবাহিত করে দিচ্ছে ফুসফুস, রক্তের মাধ্যমে পুরো দেহে মিশিয়ে দিচ্ছে ফুসফুস, প্রতিটা কোষে কোষে অক্সিজেন পৌঁছে যাচ্ছে, এবং প্রতিটা কোষ থেকে বর্জ্য হিসেবে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটা আবার আমার ফুসফুস কি করছে? বাতাসে নির্গত করে দিচ্ছে। এটা হচ্ছে ফুসফুসের ফাংশন। আর বৃক্কের ফাংশন কি? আমার শরীরের বর্জ্য পদার্থগুলোকে কি করছে? ইউরিনের মাধ্যমে বের করে দিচ্ছে শরীর থেকে, এই যে পরিশোধন করছে, আমার রক্ত পরিশোধন করছে প্রতি সেকেন্ডে, প্রতি মুহূর্তে রক্ত পরিশোধনের এই কাজটা কে করছে? বৃক্ক এই কাজটা করছে, রক্ত পরিশোধনের কাজটা করছে বৃক্ক। তো বৃক্কের এই কাজটা, রক্ত পরিশোধন বা আমাদের শরীরের বর্জ্য পদার্থ নিষ্কাশন, এই কাজটা কিভাবে করে? অমরা। এবং আরেকটা কাজ আছে ফুসফুসে, যেটা হচ্ছে অক্সিজেন সরবরাহ করা, কার্বন ডাইঅক্সাইড নির্গত করা, এটাও অমরা করে। কখন করে? যখন আমরা এখনো ভূমিষ্ঠ হইনি, পৃথিবীতে আসিনি, আমাদের মায়ের পেটে চিল করতেছি, চিল করে বসে আছি, চিল করে শুয়ে আছি, এত প্যারাময় জীবনে এখনো আসতে হয়নি। তো চিল করার সময় আমাদের সাথে থাকে অমরা। অমরা কি করে? আমাদের যখন অক্সিজেনের সাপ্লাই দরকার হয়, জন্মানোর আগে আমাদের অক্সিজেন দরকার হয়, তখন অমরাটা কি করে? অক্সিজেন মার রক্ত থেকে, মার দেহ থেকে আমার কাছে নিয়ে আসে,
এবং কার্বন ডাই অক্সাইডটা আবার কি করে মার রক্তে পাঠিয়ে দেয়। আমার কার্বন ডাই অক্সাইডটা আবার কার কাছে পাঠিয়ে দেয়? মার রক্তে পাঠিয়ে দেয়। আবার বৃক্ক থেকে কি করছে? বৃক্কের কাজটা কিভাবে করছে আমরা? বৃক্কের কাজটা আমার শরীরের যে বর্জ্য পদার্থ সেটাও কি করছে? অমরা নিয়ে নিচ্ছে। অমরা নিয়ে আমার মার যে রক্ত আছে মার রক্তে অমরা কি করছে? এই বর্জ্য পদার্থটা মিশিয়ে দিচ্ছে এবং মার রক্ত থেকে তো পরে পরিশোধন হয়ে যাচ্ছে, কারণ মার কাছে কি আছে? আসল বৃক্ক আছে, আসল ফুসফুস আছে। ঠিক আছে, আসল বৃক্ক আছে, আসল ফুসফুস আছে। আসল বৃক্ক এবং আসল ফুসফুস কিন্তু আমার কাছে ছিল না তখনও। ওই কাজটা কে করছিল? অমরা করছিল। আমাকে অক্সিজেন পৌঁছে দিচ্ছিল, আমাকে কার্বন ডাই অক্সাইড আমার কাছ থেকে নিয়ে আবার মার রক্তে মিশিয়ে দিচ্ছিল, আমার বর্জ্য পদার্থ নিয়ে আবার কি করছিল? মার রক্তে মিশিয়ে দিচ্ছিল। এই কাজগুলো করছিল অমরা। তাই আমাদের জন্মানোর আগের সময়ও যে জীবন, সেই জীবনেও কি অমরার গুরুত্ব অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কে? এই যে মার যে অবদানটা, তাই না? ঠিক আছে, তাহলে এটা আমাদের সবসময় মাথায় রাখতে হবে যে যারা আমাদের জন্য এত কষ্ট করছে তাদের যাতে আমরা কোনো রকম কষ্ট না দিই। তাহলে আশা করি আজকে ক্লাসটা অনেক ভালো লেগেছে। আমার লাগে নাই, আচ্ছা লাগার কথা না, না লাগলেও কিছু করার নেই, দুঃখিত। তবে যাই হোক, সবাই দোয়া করো, ভালো থেকো, সাবধানে থেকো। ঠিক আছে, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।